প্রিয় দর্শকবৃন্দ, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট সহ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যায়। পাকুটিয়া জমিদার বাড়িটি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার ধলেশ্বরী নদীর তীরে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি। আসসালামু আলাইকুম, আমি এখন আছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নে পাকুটিয়ার জমিদার বাড়িতে। যা কিছু আছে আশপাশে সব আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখুন, আপনারা আমার সাথে থাকুন। ইতিহাস থেকে জানা যায়, ঊনবিংশ শতাব্দীর শুরুতে রামকৃষ্ণ সাহা মণ্ডল ইংরেজদের কাছ থেকে জমিদারিত্ব ক্রয় করে পাকুটিয়ার জমিদারি শুরু করেন। এই জমিদার রামকৃষ্ণ সাহা মণ্ডল ছিলেন এক ধনাঢ্য পরিবারের বংশধর। রামকৃষ্ণ সাহা মণ্ডলের ছিল দুই ছেলে, বৃন্দাবন চন্দ্র মণ্ডল ও রাধা গোবিন্দ মণ্ডল। রাধা গোবিন্দ মণ্ডল ছিল নিঃসন্তান। অন্যদিকে বৃন্দাবন চন্দ্র মণ্ডলের ছিল তিন ছেলে। এরা হলো ব্রজেন্দ্র মোহন মণ্ডল, উপেন্দ্র মোহন ও যোগেন্দ্র মোহন মণ্ডল। নিঃসন্তান রাধা গোবিন্দ মণ্ডল তার ভাই বৃন্দাবন চন্দ্র মণ্ডলের মেজ ছেলে উপেন্দ্র মোহন রায়কে দত্তক নেন। 1915 সালের 15 এপ্রিল প্রায় 15 একর এলাকা জুড়ে তিন ভাইয়ের নামে উদ্বোধন করা হয় তিনটি প্যালেস বা অট্টালিকা, এবং এটা ছিল পাশাপাশি সারিবদ্ধভাবে ছিল। তখন থেকে জমিদার বাড়িটি তিন মহলা বা তিন তরফ নামে পরিচিত। তিন ভাই নিজেদের প্যালেস তৈরির পর 1916 সালে তারা তাদের পিতা বৃন্দাবন চন্দ্র মণ্ডল এবং কাকা রাধা গোবিন্দ মণ্ডলের যৌথ নামে বৃন্দাবন চন্দ্র রাধা গোবিন্দ উচ্চ বিদ্যালয় বা BCRG শিক্ষা প্রতিষ্ঠান করেন। প্রতিটি বাড়ির মাঝ বরাবর মুকুট হিসাবে লতা ও ফুলের অলঙ্করণে কারুকার্য মণ্ডিত পূর্ণাঙ্গ দুটি সুন্দরী নারী মূর্তি রয়েছে এবং প্রতিটি মহলের রয়েছে নিজস্ব সৌন্দর্য। দুই নারীর মূর্তির ঠিক মাঝখানে রয়েছে একটি নীল ময়ূর, রেলিং টপ বা কার্নিশের সুন্দর সুন্দর ছোট আকৃতি নারী মূর্তি। কালের প্রবাহে তার অনেকটা নষ্ট হয়ে গেলেও কিছু কিছু অংশ এখনো টিকে আছে। এই অট্টালিকাগুলো পাশ্চাত্য শিল্প সংস্কৃতির এক অনন্য সৃষ্টি, যার লতা পাতায় চমৎকার কারুকার্যগুলো মুগ্ধ করার মতো। এছাড়া পূজা মণ্ডপের শৈল্পিক কারুকার্য শত বছরের পর এখনো পর্যটকদের মুগ্ধ করে। প্রিয় দর্শক মণ্ডলী, তুলসী গাছের পূজা হিন্দু ধর্মে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ। তাই লক্ষ্য করে দেখবেন প্রতিটি সিঁড়ির দুই পাশে তুলসী গাছ লাগানোর
সুদৃশ্য কারুকার্যমণ্ডিত টব দেখা যায়। এই জমিদাররা সকলেই ছিল জনপ্রিয়। তাদের ধারা প্রজাদের কোনো অত্যাচার তেমন কোনো কাহিনী জানা যায়নি। তবে জমিদার বাড়ির সামন দিয়ে প্রজাদের জুতা পায়ে বা ছাতা মাথায় চলাচল ছিল সম্পূর্ণ নিষিদ্ধ। জমিদার বাড়ির পিছনে দুটি পরিত্যক্ত কূপ রয়েছে। এই কূপগুলি দেখলে বোঝা যায় এর বয়স কত। তাদের আবার একটি প্রাচীর দিয়ে ঘেরা। সম্ভবত জমিদারি আমলে জমিদার গিন্নিরা এখানে স্নান বা গোসল করতেন। আজ আর সেই দিন নেই। কালের প্রভাবে মলিন হয়ে গেছে সবকিছু। শুধুমাত্র কালের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে ধ্বংসস্তূপ, এই সমস্ত পরিত্যক্ত জিনিস। এই পরিত্যক্ত জিনিসগুলি জানান দিচ্ছে যে জমিদার আমলে তারা কিভাবে চলতেন, তাদের শান শৌকত কিরকম ছিল। জমিদার বাড়ির পিছনে দুটি বড় বড় দিঘি রয়েছে এবং দিঘির পাশে রয়েছে একসাথে তিনটি টাট্টিখানা, যা আমরা টয়লেট নামে হিসেবে পরিচিত। এই টয়লেটখানা দেখেন পিছন দিক দিয়ে আলো বাতাস আসার জন্য মানে ফুটা রয়েছে। দেখতেই পারছেন ভিউয়ার্স, এই টাট্টিখানা বা টয়লেটগুলো আগেকার জমিদার আমলে ছিল। তারা এগুলো ব্যবহার করত এবং এই টাট্টিখানার পাশেই বা টয়লেটের পাশেই ছিল পুকুর। জমিদার বাড়ির সামনে ছিল বিশাল একটি মাঠ, আর মাঠের এক পাশে রয়েছে টিনের তৈরি দ্বিতল নাচঘর, যা নাট মন্দির নামে পরিচিত। সেকালে পূজার সময় ও পূজার পরেও নাচে গানে মুক্ত থাকত এই নাট মন্দির। টিনের তৈরি চৌচালা এই ঘরটি আকারে যেমন বড়, তার গঠনও অভিনব।
জমিদার বাড়ির পশ্চিম দক্ষিণ দিকে আছে একটি মন্দির বা পূজা মণ্ডপ। এক সময় কলকাতা থেকে নামকরা সব কারিগর এসে দেবী দুর্গার মূর্তি তৈরি করত। মণ্ডপটি বেশ কারুকার্যময়, বেশ অনেক বড়।